আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে এই মুহূর্তে যে ভূরাজনৈতিক উত্তেজনা আর স্নায়ুযুদ্ধ চলছে সেটা কিন্তু রীতিমতো শ্বাসরুদ্ধকর। চলুন পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। শুরুতেই একটা কথার দিকে নজর দেওয়া যাক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি একটা দারুণ কথা বলেছেন। তার মতে, যখনই আলোচনার টেবিলে কোনো সমাধানের পথ তৈরি হয়, আমেরিকা ঠিক তখনই একটা বেপরোয়া সামরিক পদক্ষেপ নিয়ে বসে। বুঝতেই পারছেন বর্তমানে এই অচলাবস্থার পেছনের উত্তাপটা ঠিক কোথায়। আজকের এই আয়োজনে মূলত 5টি বিষয় থাকছে। 1. বর্তমান কূটনৈতিক অচল অবস্থা। 2. আমেরিকার পরিবর্তনশীল দাবি। 3. ইরানের কঠোর অবস্থান। 4. হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের লড়াই। এবং সবশেষে বৈশ্বিক প্রতিক্রিয়া। চলুন প্রথমেই শুরু করা যাক পর্ব 1, কূটনৈতিক অচলাবস্থা দিয়ে। একটু পেছনের দিকে তাকালে দেখা যাবে 28 ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে যে সংঘাত শুরু হয়েছিল, পরিস্থিতি এখন সেখান থেকে অনেকটাই বদলে গেছে। মার্কিন প্রশাসন, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এই শুক্রবারের মধ্যে চুক্তির বিষয়ে একটা উত্তরের আশা করছিলেন, কিন্তু নৌপথে এই যে ছোটখাটো সংঘাত চলছে, এর মাঝেই ইরান আসলে চূড়ান্ত কোনো জবাব দেয়নি। তারা বরং আগামী 30 জুনের সম্ভাব্য আলোচনার দিকেই চোখ রাখছে। মজার ব্যাপার হলো, সম্প্রতি ইরানি তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের যে হামলাগুলো হয়েছে, আরাগুচি কিন্তু এগুলোকে কোনো সত্যিকারের কূটনৈতিক বা সামরিক পদক্ষেপ হিসেবে মানতে নারাজ। তিনি মনে করেন মার্কিন প্রশাসন স্রেফ নিজেদের একটা শক্তিশালী ডিল মেকার বা চুক্তি প্রস্তুতকারক হিসেবে জাহির করার জন্যই এমন পেশি শক্তির মহড়া দিচ্ছে। এখন আসা যাক পর্ব 2তে, যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল দাবি। এই জায়গাটা বেশ চমকপ্রদ। রিপোর্ট ঘাটলে দেখা যায় আমেরিকার নীতির কিন্তু বেশ বড়সড় একটা পরিবর্তন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য কী ছিল? ইরানের সরকার পতন ঘটানো। কিন্তু এখন তারা সেখান থেকে সরে এসে বেশ ছোট একটা চুক্তির প্রস্তাব দিচ্ছে, যেখানে বলা হয়েছে 10 বছরের জন্য পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে হবে। এর একটা বড় কারণ হতে পারে বর্তমান ইরানের সর্বোচ্চ নেতাকে তার আগের জনের চেয়েও অনেক বেশি কট্টরপন্থী বলে মনে করা হয়। এই যে 30 জুনের আলোচনার জন্য প্রস্তাবটা দেয়া হয়েছে, এর ভেতরে আসলে কি আছে? সোজা কথায় এখানে কিছু চাওয়ার পাওয়ার হিসাব আছে। যুক্তরাষ্ট্র একদিকে চাইছে পরমাণু কর্মসূচিতে 10 বছরের স্থগিতাদেশ আর উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো তাদের হাতে তুলে দেওয়া হোক। আর এর বদলে তারা কি ছাড় দেবে? তারা আটকে থাকা $1 বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করার পাশাপাশি বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। এবারে আমাদের তৃতীয় পর্ব, ইরানের কঠোর অবস্থান। ইরান কি এত সহজে ছাড়বে? 28 ফেব্রুয়ারির ওই উত্তেজনার পর সিআইএর একটা সরকারি মূল্যায়ন বেরিয়েছিল। সেখানে দাবি করা হয় ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ আর উৎক্ষেপণ ক্ষমতা নাকি বেশ খানিকটা কমে গিয়ে 75% নেমে এসেছে। কিন্তু ইরান, তারা এই দাবি এক তুড়িতে উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা দাবি শুনলে চমকে যেতে হয়। তাদের সামরিক সক্ষমতা ক্ষমা তো দূরের কথা, বরং এখন নাকি তা 120% ক্ষমতায় কাজ করছে। শুধু তাই নয়, তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছে যে কোনো মূল্যে নিজেদের জনগণকে রক্ষা করার জন্য তাদের প্রস্তুতি এই মুহূর্তে একদম 1000%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1000%। অর্থাৎ কোনো অবস্থাতেই তারা এক চুলো ছাড় দিতে রাজি নয়। আর এই আত্মবিশ্বাস থেকে শান্তি চুক্তির জন্য ইরান তাদের শর্তগুলো একেবারে পরিষ্কার করে দিয়েছে। শর্তগুলো হলো সম্পূর্ণ এবং সার্বিক যুদ্ধবিরতি আর গাজা ও লেবাননে সামরিক হামলা পুরোপুরি বন্ধ করা। খেয়াল করে দেখুন, তারা কিন্তু এই আঞ্চলিক সংঘাতগুলোকে সরাসরি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনার সাথে জুড়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, তারা সাফ জানিয়ে দিয়েছে যে কোনো আলোচনা হতে হবে সম্পূর্ণ তাদের নিজস্ব শর্তে। এবার চলে যাচ্ছি পর্ব 4-এ, হরমুজ নিয়ন্ত্রণের লড়াই। বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইনেই হরমুজ প্রণালী। আর এখানেই ইরান একটা অত্যন্ত কড়া বার্তা দিয়েছে। তারা সরাসরি বলে দিয়েছে ফ্রি ট্রানজিট বা অবাধ চলাচলের যোগ এখন শেষ, বিশেষ করে শত্রু বাহিনীর জন্য। বুঝতেই পারছেন সামুদ্রিক নিরাপত্তার সমীকরণটা কেমন বদলে যাচ্ছে। নতুন এই বাস্তবতাটা আসলে কেমন? ইরান এখন এই জলপথের ওপর পুরোপুরি নিজেদের সার্বভৌমত্ব দাবি করছে। খবর অনুযায়ী এখন থেকে বিদেশি নৌবাহিনীর অনুমোদনহীন প্রবেশ একেবারে নিষিদ্ধ। আর যদি পার হতে হয়, তাহলে শত্রু জাহাজগুলোকে ট্রানজিট টোল হিসেবে গুনতে হবে পাক্কা $20 লাখ। সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে এই উত্তেজনার পারদটা আরও ভালো বোঝা যায়। জাস্ক বন্দরের কাছে ইরানি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলা হলো, উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানা হলো। আর এর জবাবে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত পরিষ্কার জানিয়ে দিলেন যে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এই পাল্টা জবাব দেওয়াটা ইরানের আত্মরক্ষার অধিকার। অর্থাৎ কেউই কাউকে এক বিন্দু ছাড় দিচ্ছে না। সবশেষে আমাদের পঞ্চম পর্ব, বৈশ্বিক প্রতিক্রিয়া এবং একঘরে অবস্থা।
পুরো এই পরিস্থিতিটা বিশ্বমঞ্চে একটা বড় ধরনের প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যারা ইউরোপীয় মিত্র কিংবা ন্যাটো সদস্য, তারা কিন্তু এই সামরিক উত্তেজনা থেকে নিজেদের বেশ সচেতনভাবে দূরে সরিয়ে রাখছে, যার ফলে যুক্তরাষ্ট্র এখন ধীরে ধীরে একটা কূটনীতিক বিচ্ছিন্নতার মুখে পড়ছে। আর মিত্রদের এই সমর্থন ফিরে পেতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তড়িঘড়ি করে রোম সফরে গেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভ্যাটিকানের সাথে সম্পর্ক মেরামত করতে। একটা মজার বিষয় হল, সামরিক অভিযানের বিরোধিতা করায় মার্কিন প্রশাসন এর আগে পোপলিও চতুর্দশকে তীব্র সমালোচনা করেছিল। তো রুবিওর এই সফরটা আসলে সেই ফাটল ধরার সম্পর্ক জোড়া লাগানোরই একটা আপ্রাণ চেষ্টা। সব মিলিয়ে একটা দারুণ কৌতূহলোদ্দীপক চিত্র কিন্তু আমাদের সামনে ফুটে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্রের দাবিগুলো ধীরে ধীরে সংকুচিত হচ্ছে, অন্যদিকে ইরান হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করছে। এই যে ক্ষমতার পালাবদল, এটা মধ্যপ্রাচ্যের কূটনীতির ভবিষ্যতের জন্য আসলে কী বার্তা দিচ্ছে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। আজকের এই বিশেষ বিশ্লেষণ এখানেই শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ। অবগত থাকুন, সচেতন থাকুন এবং আসসালামু আলাইকুম।